আমার বাবা-মা যার নামে অপহরণের মামলা দিল, ৮ বছরের জেল পর্যন্ত হইল। কিন্তু আমি তাকে বিয়ে করতে বাধ্য হইছি। আমি হলো তার কাছে প্রাইভেট পড়তাম। সে ছিল আমার টিচার। আমি স্টুডেন্ট ছিলাম। সে আমার ৮-৯ বছরের বড় ছিল। আস্তে তার কাছে যাইতে আসতে তার আমার ভালো লাগছে। আস্তে তার সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়। সেও আমার প্রতি আকৃষ্ট হয়। সে আমাকে প্রপোজ করে। প্রপোজ করার কিছুদিন পরে আমি মেনে নেই। পরবর্তীতে আমাদের একটা রিলেশন হয়। আমার কাছে কোনো ফোন ছিল না। সে আমাকে ছোট একটা ফোন কিনে দিছিল। আমি ওই ফোন দিয়ে তার সাথে কথা বলতাম। মানে লুকিয়ে কথা বলতাম যাতে আমার ফ্যামিলি না দেখতে পায়। ভালোই কথা বলতেছিলাম। আমাদের সময়টা ভালোই যাইতেছিল। আমাদের ২ বছর রিলেশন ছিল। আমার ফ্যামিলি একদিন দেখা ফেলায়। বাবা-মা জেনে যায় যে শিক্ষকের সাথে আমার প্রেম চলতেছে। আমার বাবা-মা তার বিষয়ে জানার চেষ্টা করে। তখন জানতে পারে তাদের আর্থিক অবস্থা খুব নিম্ন ছিল। এটা জানার পরে আমার ফ্যামিলি আমাকে খুব চাপ দেয়। ফোন ভেঙে ফেলে। তারপর আমাকে মানে পুরোপুরি বাসায় বন্দি করে দেয়। পরবর্তীতে যেভাবে হোক তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। এমনকি আমরা বুদ্ধি করতেছিলাম যে আমরা পালায়ে যাব। তারপরে আমরা বুদ্ধি করে প্ল্যান করে পালায়ে যাই। পালায়ে যাওয়ার পরে সারা রাত আমরা লঞ্চে কাটাইছি। আমরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সারা রাত কেবিনে ছিলাম। লঞ্চে ছিলাম। আমাদের লঞ্চটা সকাল ৬টার সময় সদরঘাট যায় পৌঁছায়। শুনতে পাই বাবা-মা মামলা করছে। এই পর্যায়ে আমার বাবা-মার মামলা করা শেষ হয়ে গেছে। অলরেডি ৩ টা মামলা করে ফেলছি। নারী ও শিশু নির্যাতন, অপহরণ মানে ৩ টা মামলা করা হয়ে গেছে। আমরা তখনো পর্যন্ত বিয়ে করিনি। তারপর আমরা সকালবেলা আমরা সদরঘাট যাওয়ার পরে টাকা-পয়সা ছিল না। বিয়ে করতে টাকা লাগবে। পরবর্তীতে আমার সাথে কিছু গয়না ছিল। মানে আমার কানের দুল ছিল, গলার চেন ছিল, তারপর আমার পায়ের নুপুর ছিল। এরকম কিছু গহনা ছিল। পরে আমার হাসব্যান্ড বলল, "তাহলে আর কি কর? আমার কাছে তো টাকা নেই। তুমি বিক্রি করে দাও।" আমার সোনার চেনটা বিক্রি করার কথা বলছে। পরে ওইটা আমি ঢাকা বসে বিক্রি করে দিই। পরবর্তীতে ওইটা বিক্রি করার পরে পরবর্তীতে রাতে আমাদের কাজী আইনা বিয়ে হলো। দেনমোর আমার ৫০,০০০ টাকা ছিল। কোর্ট ম্যারেজের বিয়ে হয়। আমার হাসব্যান্ডের যে বাবা-মা তারা ফোন দিছে। আমরা তো কেউ থাকতে পারতেছি না। আমাদের বাসায় আইসা পুলিশে জ্বালাতন করতেছে। পরে আমার হাসব্যান্ডকে বলল, "তাহলে তুমি মেয়ে দিয়ে দাও।" আমাকে আমার হাসব্যান্ড জিজ্ঞাসা করলো যে, "তুমি কি যেতে ইচ্ছুক?" আমি বললাম যে, "আমি যেতে ইচ্ছুক না।" পরে আমরা ওইখানেই কিছুদিন থাকতেছিলাম। পরবর্তীতে আমার বাবা-মা যে মামলা করছে, মামলার জন্য মানে আমার হাসব্যান্ডের ফ্যামিলির কিছু লোকজনকে থানায় নিয়ে গেছে। থানায় নেওয়ার পরে তাদের আর ছাড়তে ছিল না। তারপর আমার হাসব্যান্ডের ফ্রেন্ড আছে, তাকেও ধরে নিচ্ছে। ওকে ধরে নেওয়ার পর আমাদের উপর খুব পরিমাণ চাপ পড়ছে। চাপ পড়ার পরে আমাদের মানে এমন একটা পর্যায়ে হয়েছে যে আমাদের এখানে যেতেই হবে। আমাদের কোর্টে যেতেই হবে। তাদের সামনাসামনি কথা বলতেই হবে। এমন একটা পর্যায়ে হয়েছে। আমাদেরও ট্র্যাকিং করতেছে অলরেডি। আমরা কোথায় আছি ট্র্যাকিং করতেছে। পরে আমরা ডিসিশন নেই যে আমরা ধরা দিব। কোর্টে ধরা দিব স্বামী-স্ত্রী। পরে থানায় যাই। থানায় যাওয়ার পরে তারা ওই থানা থেকে আমার বাবা-মাকে খবর দেয়। পুলিশ ওই মুহূর্তেই আমার হাসব্যান্ডকে ধরে ফেলায়। ওই মুহূর্তে। আমাকে তারা থানাতেই আলাদা সেকশনে রাখছে। ওই যে হাজতগুলো আছে না থানার? ওই আলাদা এক সেকশনে আমার হাসব্যান্ডকে রাখছে, আরেক সেকশনে আমাকে রাখছে। পরে বলতেছে যে, "সকালে তোমার কোর্টে উঠবে, তুমি কি চাচ্ছ?" হাসব্যান্ডকে চাই। তো বলছে, "এটা তো হবে না। বয়স হয়নি। তুমি যেটা চাও সেটা হবে না।" পরে রাতে আমার মা-বাবার সাথে আমার সাথে মুখে অনেক তর্ক হয়। আমি আর আমার হাসব্যান্ড আমরা কোর্টে উঠি। কোর্টে উঠার পরে কোর্টে থিকা আমার হাসব্যান্ডের জেল হলো ৭ বছরের। আমার তো বয়স ছিল না। এজন্য আমার বাবা-মা আমাকে পেয়ে যায়। ওইখানে আমার কোনো কথা ছিল না। আমাকে আমার বাবা-মার জিম্মায় দিয়ে দেয়। আর আমার হাসব্যান্ডের ৭ বছরের জেল হয়। আমার তো এখানে আর কিছু করার ছিল না। কারণ আমার বয়স ছিল না দেইখা আমি নাবালক ছিলাম দেইখা আমি ওইখানে কোনো কথা বলার সুযোগ আমি পাইনি। ওইখান থেকে আমার বাবা-মা আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে আমাকে বুঝানোর চেষ্টা করে। পরে আস্তে আমার হাসব্যান্ড কেমন আছে, কি করতেছে এটা জানার চেষ্টা করি আমি। আমি অনেক চেষ্টা করছি আমার হাসব্যান্ডের সাথে যোগাযোগ করার কিন্তু করতে পারিনি। তার ব্যাপারে কোনো খোঁজখবর সে কেমন আছে এই বিষয়ে আমি কোনো খোঁজখবর রাখতে পারিনি। আমি আমার বাবা-মার সাথে আছি। পরবর্তীতে আমি আমার মা-বাবার সাথে খুব ভালো ব্যবহার করতেছি। আমার ওই কথাগুলো মনে পড়তেছে না। আমি আমার মতো দিন যাপন করতেছি। মানে আমি আমার বাবা-মাকে বুঝতেই দেইনি যে আমার হাসব্যান্ডের জন্য আমার কষ্ট হচ্ছে। পরে আমার বাবা-মা ভাবছে যে আমি ভালো হয়ে গেছি। আমি চেঞ্জ হয়ে গেছি। মানে আমার হাসব্যান্ডকে একেবারে ভুলে গেছি। আমার বাবা-মা আমাকে বিশ্বাস করা শুরু করলো। আমার ব্যবহার দেখে তারা আমাকে বিশ্বাস করে। এক পর্যায়ে আমি একটা ছেলের মাধ্যমে জানতে পারি, আমার হাসব্যান্ড একটা ছেলের মাধ্যমে খবর পাঠায় যেন আমি যেন কোথাও বিয়ে না বসি। এমনকি তাকে যেন ডিভোর্স না দেই। আমার বাবা-মা যদি কোথাও সই করতে বলে আমি যেন সই না করি। তখন সে ৮ মাস জেলে। তখন আমাকে জানালো যে সে কিছুদিনের ভিতরে বের হয়ে যাবে। তার বাবা-মা চেষ্টা করতেছে তাকে বের করার জন্য। পরে আমিও তারে দিয়ে খবর পাঠাইলাম ওই ভাইয়ারে দিয়া যে, "আচ্ছা বলো যে তার কোনো চিন্তা নাই আমি তার জন্য অপেক্ষা করতেছি।" জানানোর পরে ১ মাস পরে সে ছাড়া পায়।
জামিন পেয়ে বের হলো। বের হওয়ার পরে তার সাথে আবার কথা বলি। কথা বলার ৪ দিনের মাথায় আমার ফ্যামিলি বুঝে যায় যে আমি আবারও সেই ছেলের সাথে কথা বলতেছি। পরে আমরা ডিসিশন নেই যে আমরা পালাবো। আর সেই দিনই দুপুরে আমরা পালিয়ে যাই। সে জেল থেকে বের হবার ৫ দিন পরে আমরা পালিয়ে যাই। ওর মামার বাড়ি আছিল। সেইখানে আমরা গেছি। রাতেই আমি জানতে পারি যে আমার ফ্যামিলি থেকে আবারও মামলা দিছে। পুলিশ আবার আমাদের খুঁজতে বের হইছে। পরে আমরা চিন্তা করলাম যে আমাদের অনেক দূরে চলে যেতে হবে এইবার। যদি আমরা দুজনে একসাথে থাকতে চাই। আমাদের কাছে টাকা নেই। এখন আমরা কিভাবে যাব? আমার কানের দুল ছিল। স্বর্ণের কানের দুলটা বিক্রি করি। পরের দিন ভোরেই আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিই। এখানে তো মামলা চলতেছেই। শ্বশুরবাড়ির ফ্যামিলিদের সবাইকে হেনস্থা করতেছে। আমার শ্বশুরবাড়ির সবাই বাড়ি ছাড়া হয়েছে। তারাও পালাইয়া ঢাকা চলে গেছে পালিয়ে। আর আমরা দুজনে টাঙ্গাইল পালাইয়া যাই। পালাইয়া যাওয়ার পরে ওইখানে নূপুর বিক্রি করি। আমার বাবা একটা নাকফুল দিছিল। ওইটা বিক্রি করছি। টুকিটাকি যা ছিল সব বিক্রি করে দিচ্ছি। সংসার করতে হবে এর জন্য। তার কাছে কিছু ছিল না। তার কাছে শুধু সে যখন আমার কাছে আসছে যেদিন পালাইয়া, সেদিন তার কাছে শুধু ২০ টাকা ছিল। আর একটা টাকাও সে দিতে পারে নাই। আর যা আমার সাথে যা ছিল আমি সব বিক্রি করে ফেলে। আমরা টাঙ্গাইল গিয়ে ওইখানে আমরা ঘর ভাড়া নিছি। নিয়ে ওইখানে সংসার শুরু করলাম। পরবর্তীতে আমার হাসব্যান্ড একটা জব পায়। সে জব পাওয়ার পরে মোটামুটি আমাদের সংসারটা চলতেছিল। তার কিছুদিনের মাথায় আমি বেবি কনসেপ্ট করি। এরপরেই আমাদের ওইখান থেকে ফোন দিতে শুরু করলো। আমাদের যেভাবে হোক হাজির হইতেই হবে কোর্টে। আমাদের উপরে খুব চাপ আসতেছে যে আমাদের ওইখানে হাজির হইতেই হবে। পরবর্তীতে আমরা ডিসিশন নিলাম যে আমি একা কোর্টে হাজির হব। তখন আমার বাবা মা আমার নামে যে মামলা করছিল ওটাতে আমরা হাজির হতে যাই। আমি অন্তঃসত্ত্বা অবস্থায় কোর্টে হাজির হই। ৫ মাসের অন্তঃসত্ত্বা ওই মুহূর্তে। কোর্টের থেকে জিজ্ঞাসা করলো যে তুমি কার জিম্বায় যাবা? আমি আমার বাবা মার জিম্বায় যাই নাই, বলছে আমার হাজবেন্ডের জিম্বায় যাবো। মামলাটা ওইখানে শেষ হয়ে যায়। আমার বেবির জন্য মামলাটা ওইখানে শেষ হয়ে যায়। কোর্টে থিকা প্রথম দেখলো যে আমি ৫ মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের জন্য আমাকে কোর্টের থেকে আমার হাজবেন্ড আমাকে পেয়ে গেল। বাবা মা হারিয়ে যায়। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, হাজবেন্ডের ফ্যামিলি আমাকে পেয়ে যায়। ওই মামলাটা একেবারে ডিসমিস হয়ে যায়। পরবর্তীতে আমরা সংসার শুরু করি। আমার ছেলে বেবি হয়। ২০১৬-তে আমার বেবি হয়। আমার বাবা মা আমাকে ত্যায্যকন্যা করে দিচ্ছে। আমার সাথে তারা কোনো যোগাযোগ রাখেনি। কিন্তু আমি যোগাযোগ করার চেষ্টা করছি। তারা কখনো আমার সাথে যোগাযোগ করে নাই। মানে আমার কোনো বিপদ আপদেও তারা আমাকে দেখে নাই। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত আমি সংসার করতে থাকি। দীর্ঘ ৮ বছর ঢাকায় থাকি। আমার হাজবেন্ড জব করতো, তার সাথে আমি ঢাকায় থাকি। আর সেইখানে বসে আমার দ্বিতীয় বেবি হয়। আমার ২ ছেলে। তার পরবর্তীতে আমাদের সংসারটা ভালোই ছিল। কখনো কোনো অশান্তি বা কখনো কোনো ঝগড়াঝাটি তার সাথে আমার হয়নি। ২০২২-এর দিকে সে আমাকে বলতেছে যে আমাদের তো বাড়িতে ঘর নেই, আমরা বাড়িতে এখন ঘর দিব, বাড়িতে ঘরের কাজ করব, তুমি বাড়িতে যাও। পরে আমি কখনো তাকে সন্দেহ করিনি। চলে আসে। তখন তাদের বাড়িতে কাজ শুরু হয়। ঘর তৈরি হইতেছিল। তার বাবা মার সাথে আমি একসাথে ভাড়া থাকতাম। আমি আসার কিছুদিন পরেই তার ভিতরে চেঞ্জ। সে হঠাৎ করে আমার নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দেয়। হঠাৎ করে ব্ল্যাকলিস্ট করার পরে ৭-৮ দিন পরে আমাকে ফোন দেয়, কথা বলে। এরকম কিছুদিন যাওয়ার পরেই আমি জানতে পারি যে সে বিয়ে করছে। আমি যখন জানতে পারি সে বিয়ে করছে, পরে আমি অনেক চেষ্টা করছি তাকে ওইখান থেকে ছুটানোর জন্য। কিন্তু সে কোনোভাবেই মানে ওই মেয়েকে ছাড়তেছিল না। আমি অনেক তাকে চেষ্টা করছি, অনেক। মানে ৪ বছর চেষ্টা করছি আমি। ৪ বছর চেষ্টা করার পরেও আমি তাকে ছুটাইতে পারিনি সেই মেয়ের থেকে। এমনকি সে আমাকে ছাড়তে রাজি হয়েছে, কিন্তু ওই মেয়েকে কখনো সে ছাড়তে রাজি হয় নাই। আমি আমার সন্তানের জন্য বলছি, এমনকি ওই মেয়েকেও বলছি যে দেখো, আর কিছু না, আমার সন্তান দিক টাকা হলো তুমি ছেড়ে দাও। কিন্তু আমার হাজবেন্ড তাকে ছেড়ে দেয়নি। আমি যখন না পারছি, মানে সে যখন না ছাড়ে, তখন আমি তাকে ডিভোর্স দিতে বাধ্য হই। বাধ্য হওয়ার পরে ২০২৫-এ আমি তাকে ডিভোর্স দিই। আমি মানে একতরফা ডিভোর্স দিই। আমি যখন ডিভোর্স দিই তারা বাচ্চাও রেখে দেয়। তারা বাচ্চা আমাকে আনার মতো কোনো সুযোগ দেয়নি। তো ডিভোর্স দেওয়ার পরে আমার কোথাও থাকার জায়গা পাই না আমি। কারণ আমার কেউ নেই। আমার বাবা মা আত্মীয়-স্বজন, আমি ডিভোর্স দেওয়ার পরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, কিন্তু কেউ আমাকে থাকার জায়গা দেয়নি। আমার মা সরাসরি আমাকে তার বাসা থেকে বের করে দেয়। কেউ আমাকে আর কোথাও জায়গা দেয় না। জায়গা না দেওয়ার পরে আমার এক অপরিচিত মহিলার সাথে পরিচয় হয়। সে যখন আমার জীবনের কাহিনী শুনে, সে তখন আমাকে তার বাসায় আশ্রয় দেয়। আমি সেইখানে আছি, এখনো আছি। কিন্তু আমি বাহিরে কোনো জব করতে পারি না। কারণ আমার হাজবেন্ড যেখানে আমি জব করি, সে ওইখানে এসে আমাকে জ্বালাতন করে। আমি এইখানে কয়েকটা প্রাইভেট পড়াই, এভাবে আমি চলি। এখন আমার শুধু একটাই অনুরোধ, সেটা হলো বাবা মার অমান্য করে কেউ কখনো কোনো কাজ করবেন না। আমার মা কিন্তু আমাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করছে। এমনকি আমি যখন ছিলাম তখন আমার পায়ে ধরে আমার মা বসেছিল, আমি তার কথা শুনি নাই। আজকে আমার মা বাবার চোখের পানির জন্য আজকে দীর্ঘদিন আমি চোখের পানি ফেলাইতেছি। তাদেরকে কষ্ট করার জন্য আমি প্রচুর পরিমাণে শাস্তি পাইছি, এখনো শাস্তি পাইতেছি। আর যেই স্বামীর জন্য আমি আমার বাবা মা আত্মীয় স্বজন একটা পৃথিবী ছাইড়া দিছি, কিন্তু সেই স্বামী আমার পাশে তো নাই।
কেউ নেই আমার পাশে। এই দুনিয়াতে উপর আল্লাহ ছাড়া এখন আর কেউ নেই। আমার শুধু সবার কাছে একটাই অনুরোধ, বাবা-মার কথা না শুনে কেউ কোনো বিয়ে করেন না। বাবা-মা যেখানেই দেয়, আমি মনে করি বাবা-মা যদি একটা রিক্শাওয়ালার কাছেও বিয়ে দেয়, সেখানেও আপনি সুখী। যেখানে দিক।